গল্পসেভে সন্ধ্যাতারা পর্ব 1। লেখনীতে তানজিলা। 8 বছর ধরে যেই মানুষটাকে ভালোবাসি, 8 বছর আগে যেই মানুষটা বলেছিল তিনি আমাকেই বিয়ে করবেন, আজ রাতে সেই মানুষটার নাকি বিয়ে। কথাটা শুনতেই আমার পুরো পৃথিবীটা যেন থমকে গেছে। ঘুম ভেঙেছিল, তবুও চোখ বন্ধ করে শুয়েছিলাম। আচম্বিত ভাবি কানে ফিসফিসে বলল উনি এসেছে। শুনতেই লাফিয়ে উঠলাম আমি। সত্যি উনি এসেছেন? অপেক্ষার অবসান হচ্ছে তবে? কিন্তু নিমিষেই এই খুশিটুকু টিকল না। তৎক্ষণাৎ ভাবি উৎফুল্ল কণ্ঠে বলল, জানো মিষ্টি, আজ অহর্নিশ ভাইয়ের বিয়ে। বিয়ে? কথাটা যেন কিছুতেই বিশ্বাস হবে না। ভাবিকে আবার জিজ্ঞেস করলাম। ভাবি বলল, আজ রাতে ঘরোয়া ভাবে বিয়ে। বিশ্বাস হলো না, তাই না পেরে ফ্রেশ হয়ে অহর্নিশ ভাইয়ের কাছে গেলাম। কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজির পর ওনাকে উঠানে পেলাম। দেখলাম, ফোনে কারো সাথে কথা বলছেন উনি। আমি মাথায় ওড়নাটা হিজাবের মতো টেনে নিলাম। তার সন্নিকটে গেলাম। উনি আমার দিকে দৃষ্টিতে দিল আর চোখে। কিছু সময় পর ফোনে শীতল কণ্ঠে বললেন, আমি তোকে একটু পরে ফোন করছি। মুখে প্রসন্নতা নিয়ে আমার পানে দৃষ্টি দিলেন। সন্নিকটে এসে বললেন, আরে টক ঝাল মিষ্টি, কেমন আছিস? অনেক বড় হয়ে গেছিস দেখি। সেই পিচ্ছি থাকতে তোকে দেখেছিলাম, মনের মাঝে উথাল পাথাল উঠেছে। একটু খারাপ লাগলো। উনি কবে থেকে আমায় তুই বলে সম্বোধন শুরু করলেন? মুখে হাসি আসছে না, তবুও জোরপূর্বক ঠোঁটযুগল প্রসারিত করলাম। নিষ্প্রভ কণ্ঠে বললাম, আলহামদুলিল্লাহ ভালোই। আপনি? উনি স্মিত হাসলেন। এ হাসতেই যেন আমার সর্বনাশ। প্রসন্ন কণ্ঠে বললেন, আল্লাহর রহমতে ভালোই আছি। আর যে ছেলের বিয়ে সে কি করে ভালো না থাকতে পারে বল? ম্রিয়মাণ চেয়ে গেল অন্তরাত্মায়। কথাটা শুনতাই মনে হলো বুকে কেউ আঘাত করল। আমি কিছুক্ষণ সময় নিয়ে পাংশুটে মুখে রইলাম। তারপর শান্ত স্বরে বললাম, আপনি সত্যি আজ বিয়ে করছেন? উনি ঠোঁট কামড়ে লাজুক হাসলেন। বললেন, হ্যাঁ, কি আর করব বল। দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি। ভাব বয়স কত হয়েছে। এভাবে সিঙ্গেল থাকলে কি আর মেয়ে পাবো বল? চুপ করে রইলাম। হৃদয় হলো বিচলন, দ্বিখণ্ডিত। মনে যে আকাঙ্ক্ষা ছিল সেটা শেষ হয়ে গেল। তুই কিসে পড়ছিস? কাপা কাপা কণ্ঠে বললাম, আমি 3rd ইয়ারে। তৎক্ষণাৎ উনি জিভ কামড়ে ধরলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। অতঃপর মৃদু হেসে বললেন, ওহ, ভুলে গেছিলাম। আব্বুর কাছে শুনেছিলাম তুই সম্ভবত অ্যাডমিশনে গ্যাপ দিয়েছিলি। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। উনি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিছু সময় গড়াল। কারো মুখে কোন কথা নেই। আমি মাথা নিচু করে আছি। তার দিকে তাকাতেই অবাধ্য দৃষ্টির সংঘর্ষ হল। এই বুঝি হল প্রেমস্নিগ্ধের নিবাসন। দীর্ঘ সময়ের অন্তর্হিতের তৃষ্ণার্ত প্রণয়গুলো মিলিয়ে নিচ্ছে একে অপরের সাথে। প্রণয়ের স্নিগ্ধতা উপক্রম হচ্ছে। ভালোবাসা এমনই হয়। আকস্মাৎ উনি আমার নিকটস্থ হয়ে বললেন, কিরে সেন্টি খাচ্ছিস কেন? চুপচাপ স্বভাব এখনো আছে তোর? তৎক্ষণাৎ নির্বাক হই। প্রত্যুত্তরে চুপচাপ রইলাম। উনি উদ্বিগ্ন হলেন। বললেন, এই সেন্টি? কি হলো তোর? ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চোখ দুটো যেন নিজের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। একটু মৌন কেটে অস্ফুট স্বরে বললাম, আপনার মনে আছে, ছোটতে আপনি বলেছিলেন আপনি আমাকেই বিয়ে করবেন? উনি ভ্রুযুগল কুঁচকে তাকালেন। এরপর হাসতে শুরু করলেন। অনেকক্ষণ হাসলেন। থেমে বললেন, উফাফ, ভালো একটা কথা মনে করে দিলি টক ঝাল মিষ্টি। তুই তো তখন পিচ্ছি একটা মেয়ে ছিলি। তোকে খ্যাপাতে আমার খুব মজা লাগত। মনে আছে তুই কিভাবে রেগে যেতিস? ঢোক গিললাম। বুকের স্পন্দন তীব্র হল। শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে। চোখের পাতা অচঞ্চল। তাহলে কি সেই সময়টা সত্যি মজা করেছিলেন? আমি ছোট ছিল বলে? নিজেকে ধাতস্থ করে কম্পায়ন কণ্ঠে বললাম, মানে আপনি আমার সাথে সত্যি মজা করছিলেন? ওনার হাসি থেমে গেল। তীক্ষ্ণ দৃষ্টি তাকালেন। স্থির, প্রগাঢ় দৃঢ়তায় ভরপুর। কপালে ভাঁজ পড়ল। প্রগাঢ় গম্ভীর্যতা ঢেলে বললেন, তা নয়তো কি?
তখন তোর মতন ওইটুকু মেয়েকে আমি এইসব সত্যি সত্যি বলবো নাকি? আর তাছাড়াও তোর মধ্যে আমার কোনো ইন্টারেস্ট নেই রে। শেষোক্ত কথাটা তীরের ন্যায় বুকে লাগলো আমার। চারিপাশে উন্মুক্ত, তবুও শ্বাস নিতে প্রবল কষ্ট হচ্ছে। দমবন্ধ হয়ে আসছে। যেন বিষাক্ত অনিলে শ্বাস নিচ্ছি। উনি নির্বিকার ভঙ্গিতে কথা বলে ফোনটা আবারও হাতে নিলেন। চোখে জল আসছে। অবাধ্য জল গড়িয়ে পড়বে। জোরপূর্বক হাসার চেষ্টা চালালাম। তপ্ত শ্বাস ফেলে নীরস মুখে বললাম, ও আচ্ছা। আচ্ছা আমি যাই এখন। অহর্নিশ তাকাতে যাবে তার আগেই মুখ ফিরিয়ে নেই। আমি জল পড়তে শুরু করল। চটজলদি নিজের রুমে গেলাম। নিস্তব্ধ, কেউ নেই। ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে হাঁটু মুড়ে বসে পড়লাম ফ্লোরে। নিজেকে আর দমিয়ে রাখতে পারলাম না। অবাধ্য নীর গড়িয়ে পড়তে লাগলো বর্ষণের মতো। ছোট ছিলাম বলে উনি আমার সাথে এইসব নিয়ে মজা করলেন? কিন্তু বোকা আমি, এগুলো সত্যি ভেবেই এতদিন অপেক্ষায় ছিলাম। অন্তঃকরণে তার প্রতি প্রণয়ের অনুভূতি জাগিয়েছি। নিশীথে আধারে তাকে নিয়ে কত স্বপ্ন দেখিয়েছি। আর সেই উনি অন্য কেউকে বিয়ে করবে? দোষটা কি তবে আমার ছিল? আমি উল্টো বুঝেছিলাম। আগে তুমি বলে সম্বোধন করতো আর এখন তুই। নাম ধরেও কখনো ডাকেনি। ডাকতো নিজের দেওয়া নামে। তবে কি সব মিথ্যে? রাগানোর জন্য? ছোট ছিলাম বলে? আমি সেই 8 বছর ধরে এসবকে সত্যি ভেবে এত এত ভালোবেসেছি। আমার এক সমুদ্র ভালোবাসার নাম অহর্নিশ। হৃদয় একটু একটু করে ওনার প্রতি ভালোলাগা ভালোবাসায় পরিণত হয়েছে দীর্ঘ বছরে। অপেক্ষার প্রহরের প্রখর কাতরতা, একাগ্রতা, যন্ত্রণা যেন একটু একটু করে করে অবসন্ন করে দিচ্ছিল। কিছুক্ষণ আগেও ভেবেছিলাম হয়তো উনি আজও, ঠিক 8 বছরের আগের মতন করে বলবে, শোন মেয়ে, আমি তোমাকে ভালোবাসি। তুমি শুধু আমার আর আমি তোমার। আর আমি তোমাকেই বিয়ে করব। বুঝেছ? কিন্তু আমার ভাবাবেগকে চূর্ণবিচূর্ণ করে বললেন, আমার প্রতি কোন ইন্টারেস্টই নেই। তিনি যে এত সুন্দর অভিনেতা সেই বিষয়ে অজ্ঞাত ছিলাম। দীর্ঘ সময় ধরে বছরে বছরে গড়া স্বপ্ন, প্রণয়ানুভূতি, ব্যাকুলতা সব নিমিষেই কাচের টুকরোর মতো ভেঙ্গে গেল। কিভাবে ওনার বিয়ে নিজ চোখে দেখব? একবারও ভাবল না? খুব কি ছোট ছিলাম? বয়সটা ছিল আবেগের। আর সেই আবেগে নিজেকে ঢেলে দিয়েছি। অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে আসলো সে। তবে শুধু অপেক্ষার সমাপ্ত নয়, আমার 8 বছরের গড়া আবেগ, ভালোবাসা, আকাঙ্ক্ষা, স্বপ্নগুলোকে সমাপ্ত, ধ্বংস করে দিল। আমি কি পারবে ওনার বিয়ে দেখতে? মিষ্টি, তুমি কি ভেতরে? দরজা লাগিয়েছ কেন? তৎক্ষণাৎ আচমকা কানে ভাবির কণ্ঠস্বর শুনতাই উঠে দাঁড়িয়ে যাই। নিজেকে সামলে নেই। চটজলদি ভেজা চোখ দুটো মুছে ফেলি। একটু সময় নিয়ে দরজাটা খুলে শান্তভাবে বললাম, আসলে ভাবি জামার ভেতর পোকা ঢুকেছিল, সেটা বের করতেছিলাম। তাই দরজা লাগিয়েছিলাম। শান্ত কণ্ঠ কিন্তু বোঝাই যাচ্ছে যেন বিষাদ লেগে আছে। কিছুটা কাঁপছিল। ভাবিকে অবলোকন করতেই দৃষ্টি গেল তার হাতের দিকে। কয়েকটা ব্যাগ নিয়ে এসেছে। হাতের দিকে ইশারা করে জিজ্ঞাস করলাম, এইগুলোতে কি ভাবি? তৎক্ষণাৎ ভাবির মুখশ্রী প্রফুল্ল হয়ে উঠল। ভেতরে প্রবেশ করে পুলকিত হয়ে বলল, এইগুলো আমাদের ড্রেস। তটস্থ, হতবিহ্বল হলাম। বিস্ময় স্বরে বললাম, কিসের ড্রেস? ভাবি ব্যাগগুলো থেকে জিনিসপত্রগুলো বের করতে করতে হাসি মুখে বললেন, আরে মিষ্টি, আজ হঠাৎ অহর্নিশ ভাইয়ের ঘরোয়াভাবে বিয়ে। আমরা তো আলাদা করে আর শপিং করার সময় পেলাম না, তাই উনি আমাদের সব শপিং করে দিয়েছেন। দেখো। বুকটা যেন ধক করে উঠল। বিষাদ ছুঁয়ে চলছে। অশ্রু আবারও এসেছে অক্ষিপটে। পলক ফেলে কোনোমতে সামলে নিলাম নিজেকে। দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। যে শ্বাসে এক ব্যর্থ প্রেমিকার আর্তনাদ, কষ্ট জুড়ে রয়েছে। ছোট করে ভাবিকে উত্তর দিলাম। ভাবি আমার সামনে একটা গোলাপি রঙের গ্রাউন্ডটা বের করল। গোলাপি প্রিয় রং আমার। অধিকাংশ জিনিস, জামা গোলাপি রঙের। দেখো কি সুন্দর। প্রফুল্ল হয়ে বলল ভাবি। নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তৎক্ষণাৎ প্রিয় মানুষটির কণ্ঠস্বর এল কানে। ঝংকার দিয়ে উঠল যেন। ওটা পিচ্ছিকে দিয়েন ভাবি।
তাকাতে দেখলাম অহর্নিশ ভাই আমাকে ইশারা করে ভাবিকে বলল। উনি ধীর পদচারণে আসতে লাগলেন। ভাবি ওনার বয়সে ছোট হলেও উনি ভাবি বলে সম্বোধন করেন। উনি আমার পানে স্মিত হেসে বললেন, এই সেন্টটি তোর না পিঙ্ক কালার ফেভারিট? তাই ওটা তোর জন্য নিয়েছি। তার দিকে তাকিয়ে আছি। অহর্নিশ কি শুনতে পাচ্ছেন না হৃদয়ের আহাজরি? দেখতে পারছেন না আমার চোখে নিজের জন্য ভালোবাসা? উনি শান্ত স্বরে বললেন, কি পছন্দ হয়েছে তো? আমি নিশ্চুপ রইলাম। আচমকা উনি আনন্দিত হয়ে ভাবির দিকে তাকিয়ে বললেন, শোন তোমরা সুন্দর করে সাজবে। আর ভাবি শোনেন, আমার সেন্টিকে সুন্দর করে সাজাবে। না হলে এই সেন্টি যে দেখা যাবে পেতনির মতো সেজেছে। ভাইয়া, আমরাই যদি এত সুন্দর করে সাজি তাহলে সবাই তো আমাদেরই দেখবে। আপনার বউকে আর দেখবে না। ভাবি টিটকারি মেরে নিঃসংকোচে বললেন। উনি হাসলেন, উজ্জ্বল, দৃপ্ত হেসে আওড়ালেন, আমার বউকে শুধু আমি দেখলেই হবে। অন্য কাউকে দেখতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, আপনার বউ তো বিশ্ব সুন্দরী তাই না? ভাবি কথাটার কানে প্রবেশ করতেই মুখের এক গাম্ভীর্যের আভাস এল। রাশভারী কণ্ঠে বললেন, হ্যাঁ, সে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী। তার ঠোঁটের কোণে ফুটে উঠা হাসি দেখলে আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। পৃথিবীতে এর থেকে স্নিগ্ধ, মনোরম, সুন্দর দৃশ্য আমি দেখিনি। তার স্নিগ্ধ হাসিতে আমার হৃদয় হৃষ্টতা, ব্যাকুলতা, অস্থিরতার সৃষ্টি করে। যখন তার মায়াবী কাজলকালো হরণী চোখযুগল সিক্ত রূপ ধারণ করে, তখন এই বাপাসে অজস্র ব্যথায় আমি দুগ্ধ হয়ে যাই। আমার হৃদয়ের হৃদয়াক্ষী, যদি পারতাম দূর নীলিমার ওই মেঘ হয়ে তার সমুদ্র চোখের জলটুকু শুষে নিতাম। তার সব বিষাদ মুছে দিতাম। আমি বিমূঢ়, নির্বাক। এত ভালোবাসা, এত আবেগ জমানো কথা। কিন্তু কথাগুলো যেন আমাকে বিষাক্ত ছোবলে নীল করে দিচ্ছিল। প্রেমালনে জ্বলতে জ্বলতে দুগ্ধ হয়ে যাব। ছলছলে নয়নে পানে রূঢ় হয়ে রইলাম। এত ভালোবাসা, বাহ! আর কিছুক্ষণের সবর ভাইয়া। আজকে থেকে পেয়েই তো যাবেন সারা জীবনের জন্য আপনার তাকে। অহর্নিশ হেসে অধৈর্য ভঙ্গিতে বললেন, আর কতক্ষণ? উফাফ, আজকে সময় যাচ্ছে না। না, এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। কাছাকাছি থাকলে নিশ্চয়ই নিঃশেষ হয়ে যাব। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। বাইরে কিছুটা দূরে সবুজের প্রকৃতি এগিয়ে যাই। ব্যথিত মন নিয়ে শূন্য স্থানে বসি। ভেতরটা চিৎকার করে কাঁদতে চাচ্ছে কিন্তু পারছে না। অন্তরাত্মা থেকে বারবার আর্তনাদ করে বলছে, তুমি আমার এক বুক আশ্বাস, আমার না পাওয়ার বিরহের দীর্ঘশ্বাস। রোদের সোনালি রোদ্দুরে আলোকিত হয়েছে চারিদিক। এই স্নিগ্ধ আলো কারো প্রণয়ের সূচনা ঘটায় তো কারো অবসান। কারো একপক্ষীয় এক সমুদ্র ভালোবাসার সমাপ্তি টানল এই প্রভাতের কিরণ। শেষ হলো অপেক্ষার অবসান। যার ফল শূন্য, ডিগ্রিষ্ট সাধ্য। পায়নি পূর্ণতা, হয়নি প্রণয় স্নিগ্ধময়। হয়েছে আজ আমার দীর্ঘ 8 বছর ভালোবাসার শেষ। ভাবতেই দীর্ঘ শ্বাস বেরিয়ে এল। মুক্ত বাতাসগুলো যেন বিষাক্ত লাগছে। হয়তো ব্যর্থ প্রেমের প্রেমিকার জন্যই তো হয়ে উঠেছে সব বিষাক্ত, বিষণ্ণ। আচমকা পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে যাই। তৎক্ষণাৎ স্থির হলাম। চোখ দুটো ওড়না দিয়ে মুছতে লাগলাম। নিজেকে ধাতস্থ করে পিছনে ঘুরলাম। তৎক্ষণাৎ অহর্নিশকে দেখলাম। অহর্নিশের মুখে অপ্রসন্নতার ছাপ। বিশীর্ণ, মলিন চাহনি। উদ্বিগ্ন হয়ে বললেন, কিরে পিচ্ছি, এভাবে চলে আসলি কেন? ড্রেস কি তোর পছন্দ হয়নি? মনে জমা থাকা রাগ যেন বেরিয়ে এল। কিন্তু ভেতরের কষ্টটা তার সামনে দেখাতে পারলাম না। ছলছল চোখে অহর্নিশের পানে তাকিয়ে রইলাম। অহর্নিশ কি আমার অশ্রু দেখতে পারছেন না? হৃদয়ের জ্বালা কি বুঝতে পারছেন না? আমার এক সমুদ্র ভালোবাসা তাকে ঘিরে তার আভাস পাচ্ছে না? আচ্ছা, অহর্নিশকে কি বলা উচিত আমার ভালোবাসার কথা? আমার গাতিক অবস্থা অবলোকন করলেন উনি। উদ্বেগ, বিচলিত হলেন। টলন স্বরে বললেন, তুই কাঁদছিস কেন সেন্টি? কি হয়েছে তোর? প্লিজ কাঁদিস না। কি হয়েছে বল প্লিজ। মন চরম অবাধ্য, বেহায়া হলো। নিষিদ্ধ ইচ্ছে জাগ্রত হলো। ওনার নিকটস্থ হয়ে সাথে জড়িয়ে ধরলাম। আমার এমন কাজে অহর্নিশ হতভম্ব। চুপচাপ রইল।
কিছু সময় পর আমার চুলে নিজের হাত স্পর্শ করলেন। হাত বুলিয়ে দিতে লাগলেন। তারপর শীতল কণ্ঠে বললেন, কি হয়েছে বলবি তো? এভাবে কাঁদছিস কেন সেন্টি? আমার প্রচণ্ড রাগ এল তৎক্ষণাৎ। শানিত কণ্ঠে বললেন, একদম সেন্টি, পিচ্ছি বলে ডাকবেন না আমাকে। অহর্নিশ আমার চুলে ঠোঁট যুগল ছুঁয়ে বললেন, আচ্ছা ডাকবো না। আবার শুনি, কি হয়েছে আমার টক ঝাল মিষ্টির? নিজেকে আর দমিয়ে রাখতে পারলাম না। একে একে বেরিয়ে এল চাপা ডিগ্রি স্টোগুলো, অনুভূতিগুলো। আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, আপনি না বলেছিলেন, আপনি আমাকে ভালোবাসেন? আমাকে বিয়ে করবেন, তাহলে আপনি আজ অন্য একজনকে বিয়ে করছেন? যদি করবেনই তাহলে আমাকে কেন বলেছিলেন? অহর্নিশ হয়তো এই প্রশ্ন আশা করেননি। চুপচাপ রইলেন, ভাবলেন। লহু কণ্ঠে জবাব দিলেন, বলেছিলাম কারণ তখন তোকে আমার ভালো লাগতো। আমি রেগে গেলাম তার কথায়। বললাম, তাহলে এখন বাসেন না কেন? আমার কথায় মৃদু হাসলেন অহর্নিশ ভাই। তার হাসির কারণ বুঝে উঠতে পারলাম না। আমি কাঁদছি, আর উনি হাসছেন। অহর্নিশ নিজের থেকে ছড়িয়ে নিল। নম্র স্বরে বললেন, কারণ তুই তো আমাকে সহ্য করতে পারিস না। মনে নেই, আমাকে কত গালিগালাজ করতি? আমি অধৈর্য ভঙ্গিতে অহর্নিশের হাত দুটো নিজের হাতের মুঠে নিই। অশ্রু গড়াই। গমগমে বলি, প্লিজ আপনি বিয়ে করবেন না। আমি পারবো না আপনাকে অন্য কারো হতে দিতে। আপনি জানেন, এই 8 বছর ধরে আমি আপনাকে কতটা ভালোবেসেছি। আমি সেই দিন থেকে প্রতিদিন, প্রতিটি রাত আপনার কথা ভেবেছি। আপনাকে ঘিরে কত অনুভূতি গড়েছি এই 8 বছরে। আপনার অপেক্ষায় ছিলাম আমি। কবে আপনি আসবেন, আগের মতো বলবেন, আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করবেন। সেই আপনি কিনা অন্য কাউকে বিয়ে করছেন? আমি পারবো না। অহর্নিশের মুখের ভাব পাল্টে গেল। কেমন শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। তার নয়নে নয়ন রাখলাম, প্রেমের সূচনা বুঝি নয়নের সংঘর্ষে হয়? যতবার তার নয়নের পানে তাকাই ততই ওর প্রতি অনুভূতিগুলো প্রগাঢ় হয়ে যায়। প্রেমানুভব অন্তঃকরণে জাগ্রত হয়। ধীরে ধীরে বিস্তার করে নেয় হৃদমাঝারে। তার দৃষ্টি হৃদয়স্পর্শী ফুল। তাই বুঝি প্রেমের ফুল ফোটে ক্ষণে ক্ষণে। আচমকা অহর্নিশ আমাকে নিজের বুকে টেনে নিলেন। আশ্বাস দিয়ে নরম স্বরে বললেন, আচ্ছা, করব না। আমি বিয়ে করব না। তুমি কেঁদো না প্লিজ। তোমার কান্না আমার ভালো লাগে না। প্লিজ চুপ করো। থামলেন উনি। আমার মাথায় তার 2 হাত রেখে নিজের সাথে চেপে রাখলেন কিছুক্ষণ। কঠিন, শ্বাসরুদ্ধ এক মুহূর্ত। কিছুক্ষণ পর থেমে অতলস্পর্শী হয়ে বললেন, তুমি কেঁদো না। কেঁদো না মিষ্টি। তোমার কান্না সহ্য করার মতো আমার কাছে শক্তি নেই। তোমার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু আমার বুকে তীরের মতো আঘাত করে। জানো, তুমি? নিজের থেকে ছড়িয়ে নিলেন। আমার দুগালে হাত রাখলেন। উনি বুড়ো আঙ্গুল দিয়ে আমার ভেজা চোখ মুছতে লাগলেন। এ যেন শুধু চোখে নয়, যেন আমার সব বিষাদ শুষে নিচ্ছেন। দুগালে হাত আদুরে কণ্ঠে বললেন, বিয়ে করব না। আমার মিষ্টি সোনাকে ছাড়া কাউকে করব না। আমি আমার সেন্টি, এই পিচ্ছিকেই বিয়ে করব। হুম, নাও হ্যাপি? একটা অশ্রু যেন না পড়ে। ওর বলা কথা শুনতাই প্রাণ ফিরে এল আমার। উৎফুল্ল হয়ে আমাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরলেন। কিন্তু অবাধ্য জল নামতে লাগল। তবে এতে নেই কোনো বিষাদ, নেই কোনো দুঃখ। আছে প্রিয় মানুষকে ফিরে পাওয়ার বিভা। তুমি থামবে নাকি আমি বিয়ে করব? হুম। আমার কান্না বেড়ে গেল, শক্ত করে ধরলাম তাকে। আরে পাগল, বিয়ে করব না তো। আমি আমার সেন্টিকে বিয়ে করব বলে অহর্নিশও শক্ত করে ধরলেন। আমি যেন সুখের সাগরে ভেসে বের হচ্ছি মেঘের মতন। ড্যাশ! এই কোন ভাবনায় পড়ে গেলি সেন্টি? আকস্মাৎ ঝংকার দিয়ে উঠল। নিজেকে ধাতস্থ করলাম। তৎক্ষণাৎ বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। আমি ভাবনায় ছিলাম। সবটাই হ্যালুসিনেশন ছিল? অহর্নিশের ঘাকুনিতে ধ্যান ভাঙল। 1 সেকেন্ডের জন্য সব সত্যি মনে হচ্ছিল। ভাবনা যদি সত্যি হতো তবে কি খুব খারাপ হতো? স্বপ্ন, ভাবনা, কল্পনাগুলো এত সুন্দর হয় কেন? এই পিচ্ছি কি ভাবিস এত? আচমকা সবকিছু যেন উল্টে পাল্টে যাচ্ছে আমার। বুকে তীব্র ব্যথা অনুভব হচ্ছে।
অহর্নিশের কথায় রাগ উঠে গেল। রাগান্বিত হয়ে তাকে কর্কশ কণ্ঠে বলে উঠলাম, কি এত পিচ্ছি পিচ্ছি, সেন্টি সেন্টি করে? মিষ্টি আমার নাম। নাম ধরে ডাকতে না পারলে চুপ থাকুন, তবুও আজেবাজে ডাকবেন না। আমি কোন পিচ্ছি নই। 21 বছর আমার। একদমই পিচ্ছি বলবেন না। আমার হঠাৎ এরকম রাগের কারণ খুঁজে পেল না। নিভু নিভু স্বরে বললেন, আচ্ছা, ঠিক আছে ডাকবো। কিন্তু তুই এত রেগে যাচ্ছিস কেন? রাগটা আরো বেড়ে গেল। আমি দাঁড়িয়ে গেলাম। তীক্ষ্ণ দৃষ্টিতে বললাম, আপনার সমস্যা কি, হ্যাঁ? কেন আমাকে জ্বালাচ্ছেন? ছোট থাকতে তো অনেক জ্বালিয়েছেন। এখনো কি মন ভরেনি? বলে অন্য পাশে ফিরলাম। কিছুক্ষণ পর অহর্নিশ উঠে দাঁড়ালেন। উৎসুক চাহনি থমথমে গলায় বললেন, মিষ্টি, কিসব বলছিস তুই? তুই ঠিক আছিস তো? এরকম কথা কেন বলছিস? আপনি প্লিজ এখান থেকে যাবেন? একা থাকতে দিন আমাকে। অধৈর্য কণ্ঠে বললাম আমি। কিন্তু তোর কি হয়েছে বলবি তো নাকি? আমি অহর্নিশের দিকে তাচ্ছিল্য দৃষ্টিতে তাকালাম। আসলেই কি লোকটা নির্বোধ? এখনো আমার রাগের কারণ জানে না? নাকি বুঝেও অবুঝ? নিজেকে সামলে শান্ত বললাম, আচ্ছা আপনি থাকেন। আমি যাচ্ছি। তৎক্ষণাৎ অহর্নিশ সম্মুখে এসে দাঁড়ালেন। শুধালেন, তুই থাক। আমি যাচ্ছি। বলে হাঁটতে লাগলেন। সোনালি রোদ্দুরে চিকচিক করে উঠছে চোখ দুটো। অশ্রু যেন শ্রাবণ মাসের রূপ নিয়েছে। ওনার যাওয়ার দিকে চেয়ে রইলাম অনিমেষ, স্থিরভাবে। এক সময় চোখ লেগে গেল। আকস্মিক অহর্নিশের স্নিগ্ধ কণ্ঠস্বর কানে এল, আচ্ছা। শোন সেন্টি, সন্ধ্যায় সুন্দর করে সেজে বিয়েতে তাড়াতাড়ি আসিস। কথা বলেই সামনে ঘুরে তাকালেন উনি। আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম। অহর্নিশের বলা কথাগুলো যেন কানে মৌমাছির ভনভন করে বাজছে। দৃষ্টি ঝপসা, ঘোলাটে লাগছিল। ঝর্ণার জলের মতন গড়াতে লাগল। ধপ করে বসে পড়লাম আবারও। স্মৃতিচারণ করতে লাগলো প্রথম দেখা হওয়ার। অদ্ভুত ছিল এই মানুষটা। অদ্ভুত সময়ে প্রেম এসেছিল। আমার কানে আজও বেজে ওঠে অহর্নিশের বলা সেই কথাটা, শোন মেয়ে, আমি তোমাকে ভালোবাসি আজ, এখন থেকে। তুমি শুধু আমার, আমি তোমার। আর আমি তোমাকেই বিয়ে করব। বুঝেছ মেয়ে? কাহিনীর সূচনা হয়েছিল 8 বছর আগে। এক তপ্ত দুপুরের ক্লান্তিতে, এক পড়ন্ত বিকেলে। অনুভূতি জন্মেছিল রাতের নিকষ অন্ধকারে। মিষ্টি হয়ে উঠেছিল ভোরের শিশিরে, আর ভালোবাসা? সে এসেছিল সন্ধ্যায়। আলোর শেষকেখা ছুঁয়ে। প্রণয়ের সুরে নিজেকে মিশিয়ে দিয়েছিল সেই অনন্ত মুহূর্তে। সময়টা ছিল ঈদের পরে। প্রতিটা ঈদ আমরা গ্রামের বাড়িতে উদযাপন করি। সেবারও গ্রামে যাই। রংপুরের এক গ্রাম। শহর থেকে কাছেই। গ্রাম বরাবর আমার ভীষণ অপছন্দের। তাই ঈদ ছাড়া আসি না এখানে। ছোটবেলায় প্রতিবছর ঈদে বাড়িতে আসলে তিস্তা নদীর পাড়ে ঘুরতে যাওয়াটা যেন বাধ্যতামূলক ছিল। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ হচ্ছে। ভাইয়া, ভাবিকে বলে রেখেছি, ওরা যদি যায় তবে আমাকেও যেন সঙ্গে নিয়ে যায়। দুপুরবেলা তখন, সূর্যের তুখর সোনালি রোদ্দুরে তাপ করা। ভ্যাপসা গরম। ঘুম আসছিল। ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন সন্ধ্যাবেলা। নীলাম্বরী আকাশে ফুটে উঠেছে কমলাটে রং। বাতাসের আনাগোনা নেই। এমনি হলে এই সময়টা বাড়িটা হৈহুল্লোড়, উচ্ছ্বাসে, চাচামেচিতে মেতে থাকে। কিন্তু আজ কেমন নিস্তব্ধ, শান্ত, নিঃশব্দ। সন্তর্পণে ঘর থেকে বের হই। আম্মুকে পেলাম বারান্দায়। সবজি কাটছেন। আমি আম্মুর নিকটস্থ হয়ে জিজ্ঞাস করলাম, বাসার সবাই কোথায় আম্মু? ভাইয়া ভাবি কেউ নেই কেন? থমথমে খেয়ে যায় আম্মু। আর চোখে আমাকে দেখলেন। ক্ষীণ কণ্ঠে শুধালেন, তোর ভাই ভাবি ওরা তিস্তা নদী দেখতে গেছে। শুনতাই আমি স্তম্ভিত হলাম। আমাকে রেখেই গেল? মন ভীষণ খারাপ হলো। দৃঢ় কণ্ঠে বললাম, আমি যে যেতে চাইছিলাম। আমাকে রেখে গেল? আম্মু কিঞ্চিত সময় নিয়ে বললেন, বলেছিলাম। কিন্তু তোর ভাই বলল, তুই ঘুমিয়েছিস। পরে নিয়ে যাবে। মেজাজ বিগড়ে গেল। ঝাঝাল কণ্ঠে বলি, ডাকলে কি হতো? এমন ভাব, যেন ডাকেনি আগে। আমি সেই আশা থেকে বলছি যাব। 2 দিন পর আবারও ফিরে যেতে হবে।
পরে নিয়ে যাবে। হাহ। আম্মুকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসি ঘরে। রাগে যেন আমি জ্বলে যাচ্ছি। সময় গড়াতে লাগলো। কমলাটে আকাশ বিদায় নিয়ে নামাল অন্ধকার। শোনা গেল আজানের মধুর ধ্বনি। ভাইয়া, ভাবিরা এসার আগে আগে। আমি তাদের সাথে কোন কথা বলিনি। ওরা যে ইচ্ছে করে রেখে গেছে, সেটা খুব ভালো করেই বুঝেছি আমি। মেয়ে মানুষের একটাই সমস্যা, মন চাইলেই যেখানে খুশি সেখানে যেতে পারে না। বাড়ির পুরুষদের সঙ্গে যেতে চাইলে তারা বানায় শখানেক বাহানা। সকালবেলা, সময় 9:30। ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাই। ফ্রেশ হয়ে এলাম, আম্মু খাওয়ার জন্য ডাকছে বারবার। গত রাতে খাওয়া হয়নি, ক্ষুধা লেগেছে প্রচণ্ড। তাই খেতে চলে গেলাম। কিছুক্ষণ সময় গেল। হঠাৎ আব্বু হন্তদন্ত হয়ে বাইর থেকে আসলেন। ঘর থেকে আম্মু ডাকলেন বেশ কয়েকবার। আম্মু গেল। ঘরের কথা বারান্দা থেকে শোনা যায়। আব্বু আম্মুকে স্বরে বললেন, শার্টটা ইস্ত্রি করে দিতে বলো তো মিষ্টিকে। আম্মুর কপালে ভাঁজ পড়ল। ব্রজুগোল কুঞ্চিত করে বললেন, কেন? কোথায় যাবেন? মামার বাড়িতে। অস্থির গলায় জবাব দিলেন। সম্ভবত আব্বুর কোন কাজ আছে ওখানে। আম্মু বিনা বাক্যে আমাকে ইস্ত্রি করতে দিলেন। আমি না করলাম না। আব্বুর মা বাবা কেউ বেঁচে নেই। আব্বুর মায়ের একমাত্র ভাই আছে একজন। বড় ছেলে সরকারি চাকরি করত। মেঝো ছেলে প্রবাসে। আর ছোট ছেলে সেখানকার চেয়ারম্যান। আব্বুর সাথে তাদের সম্পর্কটা খুব নিবিড়। আব্বুর শৈশব কেটেছে ওখানে। এই মিষ্টি, রেডি হ। আম্মুর কণ্ঠ। আমি ইস্ত্রি করতে করতে আর চোখে দেখলাম। ভ্রু কুচকে বললাম, কেন? কাল না তিস্তা নদী দেখতে চেয়েছিলি? তোর আব্বু ওদিকে যাচ্ছে। আব্বু যাচ্ছে দাদার বাড়ি। আমি ওদের বাড়িতে যাব না। অকপটে বললাম আমি। আমার দাদা দাদি নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি। ছোট থেকে আব্বুর মামা, মামিকে দাদা দাদি বলে চিনি। যেহেতু আগে যাওয়া আসা খুব বেশি ছিল। বর্তমানে আমি প্রচণ্ড অন্তর্মুখী। সহজে কারো সাথে মিশতে পারি না। কোলাহল আমার অপছন্দ। নিস্তব্ধ, একাকিত্ব, নির্জনে থাকতে স্বচ্ছন্দ বোধ করি। তোর আব্বু যেহেতু যাচ্ছে যা। এখন গরম, ওদের বাড়িতে গিয়ে তোর আব্বু নামাজ পড়ে খেয়ে দিয়ে বিকেলের দিকে দেখে চলে আসবি। আমি ভ্রু উঁচু করে তাকালাম। পরশু চলে যেতে হবে। আজ না গেলে যে আর যাওয়া হবে না, এ ব্যাপারে নিশ্চিত। সে মুহূর্তে আব্বুর আগমন ঘটল। সে আদুরে সুরে শুধালেন, মা চল, আমারও ভালো লাগবে। ওদিক দিয়ে তোকে দেখাই নিয়ে আসব। যা রেডি হ তাড়াতাড়ি। আমি না করলাম না। মনে মনে আনন্দিত হলেও সেটা প্রকাশ করলাম না মুখে। তাড়াতাড়ি রেডি হলাম। কিছুক্ষণের মধ্যে রওনা হলাম বাইকে করে। খুশি লাগলেও প্রচণ্ড অস্বস্তিও লাগছিল। কেননা রিলেটিভদের বাসায় যেতে অসহ্য লাগে। ঠিকমতো মিশতে পারি না আমি। শরীর ঘেমে একাকার। রাস্তার ধারে পুকুর পাড় দেখে ইচ্ছে করছে ঝাঁপিয়ে পড়ি। তৎক্ষণাৎ আব্বুর ক্লান্ত কণ্ঠ শোনা গেল, মিষ্টি, তোর দাদার বাসায় যাই। নামাজের সময় হয়ে যাচ্ছে, ও এছাড়াও গরম পড়েছে অনেক। রেস্ট নিয়ে আসব। আমি আচ্ছা বললাম। এই গরমে আমারও যেতে ইচ্ছে করছে না। ঈদের সিজনে এমনিতেই ভিড় থাকে। ঘড়ির কাঁটা তখন 11টার ঘরে। অচেনা, অপরিচিত মানুষের ভিড়ে আমি সোফায় বসে আছি নিশ্চুপ হয়ে। বাবা হাসি খুশিতে মিশে আছে তার ভাই, আত্মীয়দের সঙ্গে। তবে আমার বিরক্ত লাগছে। একাই একাই, চুপচাপ হয়ে বসে আছি। আর কতক্ষণ থাকব? আশাটাই যেন ভুল আমার। বড় চাচি একটা মেয়েকে আমার দিকে ইশারা করে বললেন কথা বলতে। মেয়েটা সন্তর্পণে আমার দিকে এগিয়ে এল। স্মিত হেসে বলল, আপু। আমি আর্স্ট হয়ে তাকালাম। জোরতা লাগছে, অস্বস্তি হচ্ছে। কোনোরকম একটু হেসে চোখ নামিয়ে ফেলি আমি। মেয়েটা আমার পাশে বসল। মন্থর কণ্ঠে বলল, তোমার নাম মিষ্টি, তাই না আপু? আমি লঘু স্বরে, হ্যাঁ। তারপর পুরো নাম বললাম। মেয়েটা উৎফুল্ল হয়ে বলল, আমি মাহি। ছোটতে অনেক আসতাম। কিন্তু ক্লাস 6-এ ওঠার পর আসা হয়নি। মাহির নামটা মনে না থাকলেও ওর সাথে যে একসময় মিশতাম, খেলেছিলাম একটু আধটু মনে পড়তে লাগলো। মেয়েটা ভীষণ মিশুক।
যে কারো সঙ্গে মিশে যায়। আমিও এমন হতে চাই কিন্তু পারি না। মাহি আমাকে জিজ্ঞেস করল, তুমি কিসে পড়ো আপু? আমি হেসে বলি, ক্লাস 8-এ। তুমি? ওহ, আমি ক্লাস 6-এ পড়ি। তাতে কি? আমরা ফ্রেন্ড হতে পারি না? হতভম্ব হয়ে তাকালাম ওর দিকে, মাত্র 6-এ পড়ে? অথচ কয়েক বছরের আগের স্মৃতি মনে আছে। আর আমি ভুলে গেছি। এইটুকু মেয়ের কি সুন্দর কথাবার্তা! কথা শুনে বোঝাই না। মাহির কথার প্রত্যুত্তরে আমি হেসে মাথা নাড়ালাম। মাহি আমার সঙ্গে অনেক কথা বলতে লাগল। বাইর থেকে ডাক শোনা যাচ্ছে অস্পষ্টভাবে। তৎক্ষণাৎ দরজায় একটা ছেলে আসল। আমি অপ্রতিভ হয়ে উঠলাম। ছেলেটা মাহি, মাহি বলে ডাকছিল। মাহি এগিয়ে গিয়ে প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া, ডাকছো কেন? আপু, আমার ফোনটা কই রাখছো? বিছানায় ভাইয়া। দাঁড়াও। বলে মাহি এগোলো বিছানার দিকে। তৎক্ষণাৎ ছেলেটা প্রবেশ করল ভেতরে। আমার দিকে দৃষ্টি পড়ল, ভ্রুযুগল কুঞ্চিত করল। তীক্ষ্ণ নজরে তাকিয়ে মাহি ফোনটা দিতেই তাকে প্রশ্ন করল, হু ইজ সি? মাহি আমার পানে তাকিয়ে স্নিগ্ধ হাসল। বলল, ওই যে আঙ্কেল এসেছেন, তার মেয়ে। বাবু, বাবু, এদিকে আয় তো। অস্থির গলায় ডাকছেন মাহির মা, অর্থাৎ বড় চাচি। ছেলেটা চেঁচিয়ে বলল, হ্যাঁ আম্মু। এদিকে আয়। তারপর ছেলেটা চলে গেল। আমার বুঝতে বাকি রইল না, ছেলেটাকে নিশ্চয়ই মাহির বড় ভাই। ওই যে ছোট থাকতে দেখেছিলাম, হয়তো আমাকে জ্বালাতো, মজা করত, আমি ভীষণ ক্ষেপে যেতাম। মাহি আমার পাশে বসে বলল, ও আমার ভাইয়া। চেনো হয়তো। আমি ইতস্তত বোধ করলাম। জড়ানো কণ্ঠে বললাম, আসলে তেমন মনে নেই আমার। আমার ভাইয়া অহর্নিশ। আমি ছোট মুখে ওহ উত্তর দিয়ে চুপ করে রইলাম। চাচি মাহিকে ডাকল। সেও গেল। আমি একা বসে রইলাম। আমিও সাহস করে বাইরে বের হলাম। আব্বু তার ভাইদের সঙ্গে বাইরে গেছে। বহুদিন পরে এসেছে, তার এলাকায়। দেখবে না। আব্বুর এই একটাই সমস্যা, নিজের গোষ্ঠীর কাছে এলে বাকি দুনিয়ার কথা বলে যায়। প্রচণ্ড গরম পড়েছে। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। সেই যে দুপুরে খেয়ে শুয়েছিলাম। কখন চোখের পাতা লেগে গেছে বুঝতেই পারিনি। আব্বু নামাজে গেছিল। নামাজ শেষে এসে একসঙ্গে খেয়েছিলাম। তারপর মাহি চলে গেছিল প্রাইভেট পড়তে। আব্বু ঘুমিয়ে পড়েছে। আমার ঘুম ভেঙেছিল, তখন বিকেল বেলা। আকাশ রং বদলে কমলাটে হয়েছে। পরন্ত বিকেল, সেটা বুঝতে পেরেছি। বড় চাচি পাশের বাড়িতে গেছেন। বাকি চাচিরা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল। এভাবে থাকতে আমার ভালো লাগছে না। উঠে বেরিয়ে এলাম উঠানে। বাড়ির উঠানে অনেক ফুলের গাছ লাগান। সন্ধ্যা কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যামালতী ফুল ফুটতে শুরু করেছে। কত রকমের সন্ধ্যামালতী ফুল। আমি লাল রঙের ফুলটা ছিঁড়ব বলে এগিয়ে গেলাম। ঝুঁকে ছুতেই আচমকা কেউ শাসিয়ে উঠল কর্কশ কণ্ঠে, এই চোর, এই ফুল চোর, এই। হঠাৎ চেঁচানোর আওয়াজ, ভীতিগ্রস্ত হয়ে যাই। মাথা উঠে তাকাতে দেখি কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক। অহর্নিশ ভাইয়া। আপনারা মেইন লেখকের থেকে পড়তে পারেন না? যত বেশি রেসপন্স করবেন, ততই তাড়াতাড়ি দেবার চেষ্টা করব। উনি কিছুটা শানিত হয়ে বলেন, এই মেয়েকে তুমি ফুল চুরি করছো? কত সাহস! আমি ভরকে গেলাম। ধীর গলায় শুধালাম, আমি চুরি করছিলাম না, শুধু ছুঁয়ে দেখছিলাম। অহর্নিশ ভাইয়া ভ্রু কুঞ্চিত করলেন। কপালে ভাঁজ গড়িয়ে পড়ল। দৃঢ় স্বরে বললেন, কে তুমি? এখানে কি? আর্স্ট হই আমি। মাহি কিছুক্ষণ আগে পরিচয় করাল না? এত তাড়াতাড়ি ভুলে গেল? নাকি ইচ্ছে করেই এমন করছেন? মিনমিনে বলি, আমি আমি বলার আগেই আমাকে থামিয়ে উনি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওয়েট ওয়েট। তুমি চাচ্চুর মেয়ে না, যিনি এসেছেন? তৎক্ষণাৎ আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। ওনার ঠোঁট প্রশস্ত হল। হাসল। কৌতূহল নিয়ে বলেন, আমি তো জানতাম ওনার মেয়ে ছোট। 6-7 বছরের হবে। কিন্তু এখানে তো দেখি। সূক্ষ্ম দৃষ্টে তাকে অবলোকন করতেই চুপসে গেলেন অহর্নিশ। আমাকে প্রশ্ন ছুড়লেন, কিসে পড়ো? আমি মন্থর কণ্ঠে বললাম,
ক্লাস 8-এ। উনি বোধ হয় শুনলেন না। আমার দিকে কিছুটা ঝুঁকে বললেন, কি বললে শুনতে পাইনি। একটু জোর গলায় আবারও বললাম, ক্লাস 8-এ। উনি আমার থেকে দূরে সরে গেলেন। ধাতস্থ হয়ে বললেন, মুখ দিয়ে কি কথা জোরে বের হয় না? ভয়েস এত স্লো কেন? নাকটা নড়ে উঠল। ভ্রু জোড়া কুঁচকে গেছে ততক্ষণে। এই তুমি সিরিয়াসলি ওনার মেয়ে তো? তাচ্ছিল্য, সন্দিহান ভঙ্গিতে বললেন উনি। আমি তীক্ষ্ণ গলায় বললাম, কি বলতে চান আপনি? উনি একটু সান্নিধ্যে আসলেন আমার। এসে উৎকণ্ঠিত হয়ে বললেন, না। মানে বলছিলাম কি, বাবা যত বেশি কথা বলে, মেয়ে ততই কম। বাবা যত লাউডলি কথা বলে, মেয়ে ততই স্লো। বাবা যত হাসি খুশি, মেয়ে ততই নিরিবিলি। মেয়ে দেখি বাবার পুরোই অপোজিট। সত্যি মেয়ে কিনা সন্দেহ হচ্ছে। স্পষ্ট বললেন। নিঃশব্দে রইলাম। কথাটা ভুল কিছু বলেননি। আমি বাসায় যত কথা বলি, বাইরে ততই কম। যে কেউ বলতে বাধ্য হবে আমি খুব শান্তশিষ্ট মেয়ে। তো ফুলটুসি, তোমরা এখন কোথায় থাকো? ফুলটুসি? এটা কার বাম? ভ্রুযুগল কুঞ্চিত করে ভরাট স্বরে বলি, ফুলটুসি? তা নয় তো কি? ফুল চুরি করতে গিয়ে ধরা পড়েছ, তাই তোমার নাম ফুলটুসি। দৃঢ় দৃষ্টি তাকাতেই উনি আমতা আমতা করে বলতে লাগেন, না মানে ফুল দেখতে গিয়ে আর কি। আমি রাগান্বিত হয়ে তাকালাম। রাগে কিছু বলে না ফেলি, তাই আসি ওখান থেকে। আসার সময় উনি চেঁচিয়ে বলছিলেন, আরে ফুল চোর, ফুলটুসি আমার কথা তো শুনলেই না। এই ফুলটুসি, শোন। পাত্তা না দিয়ে চটজলদি ঘরে আসি। অসহ্য লোক। এখনো আগের মতোই আছে। ভীষণ ক্লান্ত লাগছে। মাথাটা ভার হয়ে আছে। হালকা ব্যথা। কিছুক্ষণ রেস্ট নিলাম। আব্বু আছরের নামাজে গেছে। আসলে আর 1 মিনিট থাকবো না। কিন্তু এখন কি করি? সময় কাটছে না। ভালো লাগছে না কিছুই। ভাবলাম বাড়িটার প্রতিটা ঘর দেখা যাক। এই রুমটা যেহেতু সুন্দর, বাকিগুলোও নিশ্চয়ই হবে। যেই ভাবা সেই কাজ। বাড়ির প্রতিটা ঘর তখন খোলা। আমি এক এক করে উকি দিলাম। ছোট চাচুর ঘরের ডেকোরেশনটা দারুণ ছিল। মাহি যে ঘরে থাকে ওখানে ওরা ফেইরি লাইটস লাগিয়েছে। রাত হলেই নতুন এক সৌন্দর্যের আবির্ভাব ঘটে। এই ঘরটাতেই আমি ঘুমিয়েছিলাম। তাছাড়াও প্রত্যেকটা ঘরে ফুলদানি তো আছেই। আমি তারপর পরের ঘরে গেলাম। লক্ষ্য হলো একটা বুকশেলফ। নিশ্চয়ই কোন বই পড়ুয়ার থাকে। বই পড়তে আমার ভালো লাগে। ইচ্ছে হলো পড়তে, এতে সময়ও কাটবে। বুকশেলফ সামনে গেলাম। উঁচু থাকায় চেয়ার নিয়ে উঠলাম। তবুও পেলাম না। বই নিতে হলে আমাকে আরো লম্বা হতে হবে। চেয়ারের উপর আর কি দেওয়া যায়? ফুলদানি চোখে পড়ল তৎক্ষণাৎ। বেশ শক্ত, উঠা যাবে উল্টালে। চটজলদি সেটা চেয়ারের উপর উল্টো দিয়ে দাঁড়ালাম। কেমন দুলছি। যেই বইটা টার্গেট করেছিলাম, সেটা নেওয়ার চেষ্টা মনে হলো আমার হাতে কিছু একটা উঠেছে, তেলাপোকা হয়তো। আমি শঙ্কিত হয়ে চোখমুখ খিচে ফেলি। চেয়ার, দানি নড়ে বোধ হয় পড়লাম। হঠাৎ হাসির শব্দ আসছে। আমি ভাসছি কোথাও। পিটপিট করে তাকাতে শুরু করি। অহর্নিশের চেহারা। ওনার ঠোঁট হাসি, বললেন, তা, এখানে কি? আমি তাকে উল্টো প্রশ্ন করলাম, আপনার এখানে কি? অহর্নিশ ভাইয়া হাসলেন, দুর্বোধ্য। চোখচুগল উঁচু করে বললেন, ফুলচোর ফুলটুসি, এটা আমার রুম। ওই তো তোমারই। তা এখানেও কি বই চুরি করতে এসেছ নাকি? ওনার কথা শুনে নির্বাক আমি। ভ্রুযুগল কুঞ্চিত করে গমগমে বলি, কি বললেন? ওনার মুখের পরিবর্তন দেখা গেল না, স্বাভাবিক স্বরে বললেন, ও হ্যাঁ, তোমাকে খুঁজছিলাম। তারপর দীর্ঘশ্বাস ফেললেন। নরম কণ্ঠে বলেন, শোন মেয়ে, আমি তোমাকে ভালোবাসি। আজ থেকে তুমি আমার, আমি তোমার। আর আমি তোমাকেই বিয়ে করব। বুঝেছ মেয়ে? আমি হতবাক, হতভম্ব হয়ে যায়। অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকি। ওনার কথা যেন ঠিকভাবে বুঝে উঠতে পারিনি। শানিত কণ্ঠে বলি, কি সব আজেবাজে বলছেন? পাগল হয়ে গেছেন? আমার কথায় উনি হাসলেন, সশব্দে। তারপর বললেন, পাগল হয়ে গেলে তো দেখতেই। আপাতত ঠিক আছি। আমার রাগ উঠল। আমি ক্ষিপ্ত স্বরে বললাম, ছাড়ুন আমাকে।
তৎক্ষণাৎ উনি আমাকে ছাড়ার জন্য আলগা করে ধরতে, পড়ে যাব ভেবে আমি চোখমুখ খিচে ওনার কাঁধে শার্ট খামচে ধরি। আবারও ওনার হাসির শব্দ। ভালো করে দেখ ফুলচোর ফুলটুসি, তুমি ধরে আছো। তাচ্ছিল্য করে বললেন উনি। আমি প্রগাঢ় দৃঢ় স্বরে বললাম, আমি নামাতে বলেছি, ফেলে দিতে বলিনি। নামান আমাকে। শেষোক্ত কথা জোর দিয়ে বলি। তবুও ওনার মুখে স্মিত হাসি। আমাকে নামালেন। আমি ক্রুদ্ধ হয়ে তাকিয়েছিলাম। উনি আমার দিকে ঝুঁকে রোগর করে বললেন, তুমি এত সেন্টি খাও কেন? আমি রাগান্বিত হয়ে ওখান থেকে চলে আসতে লাগলাম। তখন উনি পিছন থেকে হেসে বললেন, ফুলচোর, ফুলটুসি আমি তোমাকে ভালোবাসি। মনে রেখে তুমি আমার। আর আমি তোমাকেই কিন্তু বিয়ে করব। মন মেজাজ তখন বিগড়ে। ওনার কথায় আমি পাত্তা না দিয়ে চলে আসি। ছোটতেও উনি আমাকে নানানভাবে জ্বালাতেন, যাতে খেপে যাই। আজকেও একই কাজ করছেন। বেরিয়ে আসার পর আব্বুর সঙ্গে দেখা হলো। নামাজ পড়ে এল তবে। আমি দৃঢ় কণ্ঠে বললাম, কখন যাবেন? বাবা হেসে ইনিয়ে বিনিয়ে উত্তর দিতে লাগল, বেরোব একটু পর। তৎক্ষণাৎ এলেন আব্বুর মামি অর্থাৎ আমার দাদি। তিনি এসে বসলেন। বললেন, এত তাড়া কেন? মেলাদিন পর আসছেন, এক না থাকো। ভাত খেয়া যান। এই বাড়িতে এক সমস্যা। দাদি কখনো ভাত না খাইয়ে যেতে দেবেন না। সাধারণ কোন বাড়িতে মেহমান গেলে তাকে নাস্তা পানি দিতে বলা হয়, কিন্তু দাদি বলবেন ভাত দিতে। আমার মেজাজ বিগড়ে গেল। মাগরিবের নামাজ পড়তে গিয়ে বাবা কোথায় যে হারালেন। নাস্তা পানি খেয়ে বসে আছি। ভাত খেয়ে চলে যাব। মাহি পড়ালেখা করছে। তাই ডিস্টার্ব করলাম না। বড় চাচি আমাকে ঘোরাঘুরি করতে দেখে বললেন, তুমি ও রুমে গিয়ে টিভি দেখো। আমি গেলাম, ঘরে কেউ নেই। টিভি দেখছিলাম, তখনই রুমের পাশ দিয়ে যাচ্ছিলেন অহর্নিশ ভাইয়া। দরজা খোলা ছিল, উনি আমাকে দেখে কুটিল হাসলেন। এগিয়ে এসে ধপ করে সোফায় বসলেন। আমি চমকে উঠি। উনি হেসে বললেন, এখনো যাওনি? মানে বিয়ে করব বলেছি বলে, এখনই থাকতে চাইছ? নট ফেয়ার ফুলটুসি। আমি ভ্রু কুঁচকে বললাম, আজেবাজে কথা বলবেন না। উনি হাসলেন, বুকে হাত রেখে বললেন, সত্যি তোমাকে মনে ধরেছে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, ফ্লার্ট করছেন? উনি চমৎকার হাসলেন, আরে হো, এইটুকু মেয়ে ফ্ল্যাটও বোঝো দেখছি। আমি থতমত খাই, বলি, এইটুকুর কি হলো? আমার ফ্রেন্ডার্স ক্লাস 6 থেকে রিলেশন করে, সেখানে আমি ফ্ল্যাট সম্পর্ককে জানাটা অস্বাভাবিক কি? উনি ঠোঁট চেপে বললেন, ইনডাইরেক্ট, আমার সঙ্গে রিলেশনে যেতে চাইছো? বললেই তো পারে। সমস্যা নেই, আমি একবারে বউ করে ঘরে তুলব। আমি রেগে উঠে দাঁড়ালাম, ফালতু বলে গালি দিয়ে উঠে বেরিয়ে যাই। উনি সোফায় শুয়ে শব্দ করে হাসছেন। বাবা এসে পড়তেই আমাদের খেতে দিলেন। তারপর বাবা আমাকে রেডি হতে বলল। আমি রেডি হয়ে এলাম। তারপর বাবা চাচাদের সাথে কিছু কথা বলেন। এরপর আমরা রওনা হলাম। তিস্তার ব্রিজ দেখতে গেলাম। সন্ধ্যারাতের আকাশটা ভীষণ সুন্দর। ঝিঝি পোকারা ডাকতে শুরু করেছিল। সময় পানির স্রোতের মতো নিজ ধারায় চলতে থাকে সে। কারো অপেক্ষা নেই তার। জানালা ধরে বসে আছি। ভাবনার জগতে ডুবে। চঞ্চল প্রজাপতির মতো উড়তে থাকা আমি নীরব হয়ে আছি। শ্রাবণের টৈটম্বুর দিঘির মতো লজ্জায় ভরে যাচ্ছে আমার ভেতরটা। বারবার কানে বেজে উঠছে কালকের কথাগুলো। আজ এক অদ্ভুত অনুভূতি জমছে অন্তরে। কাল তো রাগ লাগছিল, কিন্তু আজ এত ভালো লাগছে কেন? যতবার ভাবছি লজ্জা পাচ্ছি। হাসছি। কেন? উত্তর জানা নেই আমার। একটা কাগজ নিয়ে পাশাপাশি আমার আর ওনার নামটা লিখলাম। অহর্নিশ মিষ্টি। দেখে ভীষণ লজ্জা লাগলো। তৎক্ষণাৎ কানে এল, হেই ফুলটুসি। পিছনে তাকাতেই আমি চমকে উঠি। এক পা ভেঙে দরজায়, বুকে হাত মুড়িয়ে দাঁড়িয়ে আছে অহর্নিশ ভাইয়া। আমি একটু হকচকিয়ে গেলাম। উনি আমার হ্যালুসিনেশন? না, সত্যি উনি। কাগজটা লুকিয়ে ফেলি। তারপর বলি, আপনি আপনি এখানে কি করছেন? উনি দুর্বোধ্য হাসলেন। এগিয়ে এসে মৃদু স্বরে বললেন, এখন এটা আমার শ্বশুর বাড়ি। যাওয়া আসা তো লেগে থাকবে সোনা।
আমি রূঢ় দৃষ্টিতে তাকালাম। এতক্ষণে ওনাকে নিয়ে ভাবনায় মগ্ন থাকলেও জানি না কেন ওনার কথায় রাগ হলো। আমি দৃঢ় স্বরে বলি, আমার বাসায় এসে আবার আমাকে এসব বলছেন? আমি কিন্তু বাবাকে বলে দেব। অহর্নিশ হেসে বলে, তোমাকে বলবো না তো কাকে বলবো সোনা? প্লিজ, চাচাকে এখনই বলো, আরো ভালো তবে। আত্মীয়ের মাঝে আবারও আত্মীয়তা। কি সুন্দর, তাই না ফুলটুসি? আমার বুক কেঁপে উঠল। আমি শানিত গলায় বললাম, একদম আজেবাজে নামে ডাকবেন না। আর আপনাকে বিয়ে? কোনোদিনও না। উনি প্রশস্ত হাসলেন। আমি বিরক্ত বোধ করলাম। তাই বাইরে আসার জন্য পা বাড়ালাম। ওনার পাশ কেটে যাব, তখন বললেন, শোন মেয়ে, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার, আমি তোমার। আর আমি তোমাকেই বিয়ে করব। তুমি চাও কিংবা না চাও, বুঝেছ মেয়ে? আমি দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে চলে আসি। বাড়ির পাশে একটা টং আছে, নির্মল বাতাস বইছে। টের পেলাম আমার শরীরটা একটু কাঁপছে। অহর্নিশ ভাইয়ের বলা কথাগুলো কানে বাজছে। অহর্নিশ ভাইয়ের মতো ছেলে আসলেই আমাকে পছন্দ করে? অন্যরকম শিহরণ ছেয়ে যায়। সময় গড়ায়। আমি ভাবতে থাকি, ড্যাশ, অতীতটা আমার নামের মতোই কতটা মিষ্টি ছিল, তাই না? কষ্টে বুকে ব্যথা লাগছে। সময় গড়িয়ে গেছে কয়েক ঘন্টা। তারপর থেকে ওনার সাথে দেখা হয়নি। তারপর আমরা শহরে চলে যাই, দিনাজপুরে। বাবা ওখানে চাকরি করতেন। সেদিনের পর থেকে আমার দিন কাটত ওনার কথা ভেবে। ভাবতে ভাবতে ভালোলাগা জন্ম। আর পরবর্তীতে অনেকবার যেতে চেয়েছিলাম ওনাদের বাড়িতে, কিন্তু যেতে পারিনি কিছু কারণে। আকাশটা কেমন গুমোট, ঠিক যেন আমার বিষণ্ণতার মতন। সব পূর্ণতার মাঝে শূন্যতা ছেয়ে গেছে। সেই শূন্যতা মন কুঠরির তুষের আগুনের ন্যায় পোড়াচ্ছে। আজ যেন অপেক্ষারাও ভীষণ ক্লান্ত আজ। তাই চোখের মেঘ ডেকেছে শ্রাবণকে, বৃষ্টির জলের ভিড়ে বিষাদগুলো শুষে নিতে। স্মৃতির মাদকতায় লুকানো অনুভূতির একাকিত্ব দূর করতে। এক পশলা চোখ ভেজা বৃষ্টিতে কমবে গভীর ক্ষত, বিদায় হবে বিষণ্ণতা। একটু সময়ের জন্য হলেও এই সুখটা আমার চাই। ভেজা চোখ মুছে বাড়িতে ফিরলাম। আমাকে দেখতেই ভাবি অশান্ত কণ্ঠে বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ডাকছি সে কতক্ষণ ধরে? মেঘনা আপু এসে তোমার জন্য অপেক্ষা করছে সেই কখন থেকে। ভাবির ডাক শুনেছিলাম, তবে বিষণ্ণে ভরা মনে সায় দিতে ইচ্ছে করেনি। আমি ভ্রু কুঁচকে প্রশ্ন করলাম, মেঘনা আবার কে? তুমি মেঘনা আপুকে চিনো না? ও হলো মিষ্টি আপু। ভাবির পিছন থেকে স্মিত হেসে বলল মেয়েটা। ও মাহি। এগিয়ে এসে আমাকে এসে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? কতদিন পর দেখা হলো। আমি প্রসন্নতা বলি, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো মাহি? বড় হয়ে গেছো। মাহি বিস্তৃত হাসল। প্রফুল্ল হয়ে জবাব দিল, এই তো আলহামদুলিল্লাহ ভালো। তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়লাম, তোমার নাম না মাহিরা মেহজাবিন? ভাবি নাম বলল মেঘনা। মাহি মৃদু হাসল। শান্ত কণ্ঠে আওড়াল, হ্যাঁ আমার নাম মাহিরা মেহজাবিন। আমার বড় বোনের নাম মেঘনা মেহের। তোমার মনে নেই বলছিলাম আমি? অত আগের কথা ভুলে গেছিলাম। মাহি মেঘনা আপুকে ডাকল। ভেতর থেকে আম্মু আর আপু বেরিয়ে এল। দেখতে অনেকটা অহর্নিশের মতো। আমাকে দেখতেই হাসল। তারপর নরম কণ্ঠে বলল, তোমার সম্পর্কে যে এরা এত কথা বলে। আমি একটুখানি হাসার চেষ্টা করলাম। আপু বলল, আসলেই, নামের মতোই তুমি মিষ্টি। আরেকটু কথা বলে গেলাম ঘরে, কিছু ভালো লাগছে না। তপ্ত দুপুর বেলা। কিছুক্ষণ পর রওনা হব। ভাইয়া সব কিছু রেডি করতে বলছে। মেঘনা আপু মাহিকে রেখে চলে গেছে। আমার যাওয়ার কোন ইচ্ছে নেই, তবুও যেতে হবে। আমরা যেটা চাই না সেটাই পাই, যেটা পাই সেটা চাই না। কখনো কি এর ব্যতিক্রম হতে পারে না? আমি তৈরি হওয়ার জন্য যাব। এমন সময় আম্মুর সাথে দেখা হলো। তিনি আমাকে দেখে হাসলেন। আমিও মলিন হাসলাম। আম্মু আমার মুখে তার হাত ছুঁয়ে চুমু খেলেন। মৃদু স্বরে শুধালেন, মন খারাপ করিস না মা। বলে চলে গেল। আমি স্তম্ভিত। আমি চমকালাম। আম্মু তবে বুঝতে পেরেছেন? আমি অহর্নিশকে পছন্দ করতাম। কেন বলল? ঘরে ভেতরে এসে দেখি মাহি আর ভাবি ফোনে কিছু দেখছে।
আমাকে দেখে ভাবি প্রফুল্ল হয়ে বলল, এই মিষ্টি, দেখো অহর্নিশ ভাইয়ার বউয়ের ছবি। কি সুন্দর! দেখ, কাটা গায়ে যেন নুনের ছিটা। এমনিতেই আমি ওনার বিরহে দগ্ধ। তার মধ্যে আমার সতীনকে দেখতে বলছে। নিজেকে ধাতস্থ রেখে স্বাভাবিক হয়ে বললাম, আপনারা দেখেন। আমার লাগবে না। আরে দেখো না মেয়েটাকে। কি মিষ্টি মেয়ে। দৃঢ় কণ্ঠে বললাম না দেখব না। দেখেন ভালো করে আপনি। বেরিয়ে আসি বলে চোখের মেঘ থেকে বৃষ্টি পড়তে শুরু করল। মেয়েটা সুন্দর। সুন্দর বলেই অহর্নিশ মতো ছেলে তাকে বিয়ে করছে। আমার প্রতি তার ইন্টারেস্ট নেই। ঘটা সন্ধ্যা নেমেছে। সূর্য ধরণীর চরণ ঠেকিয়ে লুকিয়ে যাচ্ছে। এই তো আধার বেরিয়েছে। রাত নামছে। তেমনি আমার আকাশেরও আজ অন্ধকার হয়ে যাচ্ছে। দৃষ্টি ঘোলাটে হচ্ছে বারবার। শুভ্র মেঘ তখন রং নিয়েছিল প্রগাঢ় ধূসর। বোধ হয় সেও আজ আমার সাথে অঝোর ধারায় কাঁদবে। তার মনেও কষ্ট। অহর্নিশের বাড়িতে এসেছি দীর্ঘ 8 বছর পর। ইচ্ছে রেখেছিলাম একবারে বউ হয়েই আসবো এই বাড়িতে, অথচ আমি ওই মানুষটার বিয়ের অতিথি হিসেবে এসেছি। বিয়েটা যেহেতু ঘরোয়া ভাবে তাই বেশি একটা আয়োজন নেই। শুনেছি বিয়ের কনের পরিবার নেই। তাই তার বাড়ির লোকসংখ্যাও নেই। আসার পর থেকে অহর্নিশের বাসায় কাউকে দেখছি না। অহর্নিশের পরিবারের কাউকে দেখছি না। তবে এত প্রশ্ন আমি কাউকে করতে যাইনি। বাবা গত 2 দিন আগে ঢাকায় গেছে কিছু কাজে, হয়তো জানেন তিনি। সবাই কাজে ব্যস্ত। এশার নামাজের পরপরেই বিয়ে হবে। আমি মাহিকে অনেকক্ষণ যাবৎ খুঁজে চলছি। পাচ্ছি না, মাহিকে খুঁজতে বেরিয়ে এলাম। তৎক্ষণাৎ দেখা হলো নূর ভাই, ছোট চাচার ছেলে। সে আমায় দেখে স্মিত হাসল। শান্ত কণ্ঠে বললেন, কাউকে খুঁজছ? আমি নিঃশব্দে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। ওনার সন্নিগ্ধ কণ্ঠস্বর শোনা গেল, কাকে? অহর্নিশকে? তৎক্ষণাৎ আমি চমকে ওনার দিকে তাকালাম। বিচলিত লাগছিল। ওনার নাম শোনার সাথেই হৃৎস্পন্দন তীব্র হল। নিজেকে ধাতস্থ করে মিনমিনে বললাম, না, মাহিকে খুঁজছিলাম। সে ক্ষীণ হাসল। ততক্ষণে এল নাফিসা ভাবির সঙ্গে, নূরের বড় ভাইয়ের বউ। মাহিকে খুঁজছি জানতেই আমাকে ইশারায় দেখিয়ে দিল অহর্নিশ ভাইয়ার ঘরের দিকে। মাহি ওখানে আছে। আমি ধীর পেয়ে অহর্নিশের ঘরে গেলাম। দরজা আলগা কেউ খোলা ছিল। আমি বিস্তার করলাম। ফুলের মিষ্টি সুগন্ধে পুরো ঘর মৌ মৌ করছে। মাহি ফুল নিয়ে বিছানায় বসে সাজাচ্ছে। আমাকে দেখতেই প্রশস্ত হাসল মাহি। মৃদু কণ্ঠে বলল, এদিকে এসো। চোখ ছলছল করতে লাগল। গড়িয়ে পড়ল অবাধ্য জল। মুছে এগিয়ে গেলাম। এই রুমটা আমার হওয়ার কথা ছিল। কিন্তু এখন অন্য কারোর। উফাফ। অবশেষে হলো সাজানো। অধৈর্য ভঙ্গিতে মাহি বলল। আমি হাসলাম একটুখানি। সবাই রেডি হচ্ছে। হালকা সেজেছে। ভাবিকে বললাম, এত সাজতেছেন কেন? মনে হচ্ছে আপনারই বিয়ে লেগেছে। ভাবি কিঞ্চিত হাসল। মৃদু স্বরে বলল, সমস্যা নেই, তোমার ভাইয়ার সাথে না হয় আবার বিয়ে করলাম। সমস্যা কোথায়? আমি আর চোখে তাকালাম। সোফায় বসলাম। ভাবি আমার অপাদমস্তক অবলোকন করে ব্যঙ্গাত্মক কণ্ঠে বললেন, তুমি ফোকরানির মতো আছো কেন? আমার ইচ্ছে নেই এত সাজগোজের। যার বিয়ে সে সাজুক। নির্লিপ্ততা কণ্ঠে উত্তর দিলাম। আমার সাজে লাভ কি? আমার তো বিয়ে না। ভাবি আমার সান্নিধ্যে আসলেন। আমার হাত ধরে টেনে বলেন, তাই বলে এভাবে? তারপর ঘরের দরজায় আসতে দেখলাম সবাই এসেছে। দৃষ্টি গেল আমার প্রেমিক পুরুষের দিকে। পাঞ্জাবিতে কি স্নিগ্ধ লাগছে তাকে। একটুখানি ছুঁয়ে দেখার ইচ্ছে জাগছে। আশেপাশে হালকা সাজানো, মাঝে একটা বড় পর্দা দেওয়া। অপর পাশে ছেলেরা, এ পাশে মেয়েরা। হঠাৎ চোখ গেল লাল কালারের শাড়িতে মেয়েটার দিকে। দেখতে বেশ সুন্দরী। এ কি তবে বউ? হয়তো বা হবে। রাত্রিতে বিষাদ ভরা আকাশ। অন্তর্লীন ব্যথায় কাতর হয়ে আছে মেঘেরা। ঘরে বসে আছি। চোখ দিয়ে অবাধ জল পড়ছে। অহর্নিশের বিয়ে হয়ে গেছে ততক্ষণে। সময় গড়িয়ে গেছে অনেকক্ষণ। বিয়ে শুরু হলে আমি ওখানে 1 সেকেন্ড থাকতে পারিনি। ভেতরটা জ্বলে যাচ্ছে। পারিনি ওনার বিয়ে দেখতে। ছুটে এসেছিলাম ঘরে।
তখন থেকে আর বের হইনি। আজ থেকে উনি অন্য কারো হলো, যার মধ্যে আমার কোন অধিকার নেই। বিষাদে ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। ওনাকে যদি বলি উনি কি ফিরবেন আমার কাছে? বিয়ে হয়েছে ওনার, অন্য কারো উনি। এখন বলে ঝামেলা করব না। একটা মেয়ে হয়ে অন্য মেয়ের জীবন নষ্ট করব না। থাকুক না ভালো ওরা। সবার ভালোবাসা কি পূর্ণতা পায়? কিছু ভালোবাসা অমানিসা মতো অন্ধকার থেকে যায়। রাতে যেমন আধারে বিলীন হয়ে যায় বলে অভিশপ্ত। ভালোবাসার সার্থকতা বলতে কি শুধুই তাকে পাওয়াটাই? আমার না হোক, সে সুখে তো থাকবে। এর থেকে বেশি এর চাই? আমিও মুভ অন করব লাইফে। তবুও অবাধ্য মন মানছে না। বিবর্ণ ধারার তপ্ত জলস্রোতের মতো গড়াচ্ছে দুচোখ হতে। অহর্নিশ কেন মজা করেছিলেন? আমি বোকা, সত্যি ভেবেছিলাম। কেন? নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে এখন। নির্লিপ্ততা স্বপ্নবাজগুলো আজ নেই। অহর্নিশের বউ অনেক ভাগ্যবতী। সে জানে না, তার স্বামী কারো এক সমুদ্র ভালোবাসা। অনেক সৌভাগ্যবতী সে। অনেক। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।